মানুষের এই তথাকথিত সভ্য সমাজের আড়ালে লুকিয়ে থাকে এক বীভৎস অন্ধকার জগৎ, যে জগতে ভালোবাসা নয় বরং শরীর আর লালসার কেনাবেচাই শেষ কথা। আজ আমরা এমন এক মানুষের গল্প বলবো, যার জীবনটা কেটেছে নিষিদ্ধ পল্লীর গলি আর মানুষের বিকৃত কামনার ভিড়ে। কলকাতার নীলকুঠির সেই চেনা দৃশ্যপট, যেখানে পরকীয়া আর নিষিদ্ধ সম্পর্কের টান মানুষকে টেনে আনে এক মায়াবী নরকে। এই পচাগলা সমাজের চোখে যারা কেবলই পতিতা, তাদেরও যে একটা মন থাকে, একটা সংসার করার স্বপ্ন থাকে। সেই হাহাকারই যেন এই গল্পের মূল সুর। কিন্তু সেই স্বপ্ন কি কোনোদিন সত্যি হতে পারে? তাসের ঘরের মতো সাজানো এক সাজানো সংসারকে কিভাবে ক্ষমতার লোভ আর নিষ্ঠুরতার চক্রান্ত তছনছ করে দিয়েছিল, সেই নির্মম বাস্তবতার নামই হলো মন্টু পাইলট। এক মৃত প্রেম কি সত্যি জ্যান্ত হয়ে ফিরতে পারে, নাকি এই অন্ধকার পাড়ার আগুনেই পুড়ে ছাই হয়ে যায় সব পবিত্রতা? গল্পের প্রতিটি বাঁকে রয়েছে রহস্য, বিশ্বাসভঙ্গ আর এক দীর্ঘশ্বাস। চলুন দেখে আসি মন্টু পাইলট সিজন 3 এর সম্পূর্ণ এক্সপ্লানেশন। তবে যারা সিজন 1 এবং 2 দেখেননি, তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে গল্প বুঝতে সুবিধা হবে। গল্পের শুরুতেই আমরা দেখি এক বৃদ্ধকে, যে লালসার টানে হোটেলের রুমে ডালিয়া নামের এক যৌনকর্মীকে ডেকে পাঠিয়েছে। ফুর্তি করার নেশায় সে উত্তেজক ঔষধ সেবন করে, কিন্তু সেই ঔষধই তার কাল হয়ে দাঁড়ায়। ঔষধের প্রতিক্রিয়ায় হার্ট অ্যাটাক করে হোটেলের বিছানায় মৃত্যু হয় লোকটির। এই ঘটনায় ডালিয়া ভীষণ ভয় পেয়ে যায়, কারণ পুলিশি ঝামেলায় পড়ার ভয়ে হোটেল কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। অন্যদিকে কলকাতা নিষিদ্ধ পল্লী নীলকুঠির দৃশ্যপটে দেখা যায় পুলিশ অফিসার রম্যদীপ সাহাকে। সে মাঝে মধ্যে এখানে আসে নিজের লালসা মেটাতে। নীলকুঠির সর্বেসর্বা বিবিজান এখন অসুস্থ, তাই এর দেখভালের দায়িত্ব পড়েছে ছোট বিবি কালিন্দির উপর। ডালিয়া ফোন করে কালিন্দির সর্দারনিকে কান্নাকাটি করে সব জানায়। কালিন্দি সাহায্য চায় বিবিজানের কাছে, কিন্তু বিবিজান সাফ জানিয়ে দেন যে বাইরে মেয়ে পাঠানোর ঝুঁকি যারা নেয়, উদ্ধার করার দায়িত্বও তাদের। কালিন্দি যখন মন্টুর কথা তোলে, তখন বিবিজান তাচ্ছিল্য করে বলেন যে মন্টু অনেক আগেই এই নরক ছেড়ে চলে গেছে। পুলিশ বা প্রভাবশালী কেউ ফোন না ধরায় ডালিয়াকে উদ্ধার করা নিয়ে কালিন্দি ঘোর বিপাকে পড়ে যায়। ঠিক এই সময় দেখা মেলে মন্টু পাইলটের। তবে সে এখন আর নীলকুঠির সেই দাপুটে মন্টু নেই। সে এখন পরিচয় গোপন করে এক সাধারণ ফুড ডেলিভারি বয় হিসাবে কাজ করে। এক কাস্টমারের দোরগোড়ায় খাবার পৌঁছে দিতে সামান্য দেরি হয়, মন্টুকে প্রচণ্ড অপমান ও গালাগালি সহ্য করতে হয়। কাস্টমার তাকে ভিখারির বাচ্চা বলে তুচ্ছ তাচ্ছিল্য করলে মন্টুর ভেতরের সুপ্ত জেদ জেগে ওঠে। সে রাগের মাথায় খাবারটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে কাজ ছেড়ে চলে আসে। এই ঘটনাটি বুঝিয়ে দেয় যে তথাকথিত সভ্য সমাজ আর নীলকুঠির অন্ধকার জগতের মানুষের মানসিকতার মধ্যে খুব একটা পার্থক্য নেই। এদিকে কালিন্দির অসহায়ত্বের সুযোগ নিতে চায় প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর। সে ফোন করে কালিন্দিদের অসমর্থতাকে বিদ্রূপ করে জানায় যে তার লোকই ডালিয়াকে উদ্ধার করে নিয়ে আসবে, তবে তার বিনিময়ে সে চায় মন্টুকে। অন্যদিকে মন্টু তার সহকর্মীদের মোবাইলে কলগার্লদের ছবি দেখতে দেখতে হঠাৎ থমকে যায়। সে একটি মেয়ের ছবি দেখে চমকে ওঠে, যে হুবহু তার মৃত স্ত্রী ভ্রমরের মতো দেখতে। মন্টুর মন পড়ে যায় তার কষ্টের অতীত, কিভাবে ভ্রমর সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, এবং তাদের একমাত্র মেয়ে জোনাকিও মাত্র 4 বছর বয়সে তাকে ছেড়ে চলে গেছে। ভ্রমরের মতো দেখতে সেই মেয়েটির টানেই মন্টু আবার ফিরে আসে সেই অন্ধকার গলিতে, যেখান থেকে সে চিরতরে দূরে থাকতে চেয়েছিল। সে সরাসরি হাজির হয় জাহাঙ্গীরের ডাড়ায়, যা নাফাজ মঞ্জিল নামে পরিচিত। জাহাঙ্গীর মন্টুকে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়, কারণ মন্টুর মতো দক্ষ কাউকে সে নিজের দলে টানতে চায়। তবে মন্টুর আনুগত্য পরীক্ষা করার জন্য জাহাঙ্গীর তাকে এক চরম অপমানজনক শর্ত দেয়। মেঝেতে থুতু ফেলে তা চাটতে বলে। নিজের উদ্দেশ্য সফল করতে মন্টু বুক পাথর করে সেই অপমান সহ্য করে নেয়। বিবিজান যখন জানতে পারেন মন্টু নীলকুঠিতে না ফিরে জাহাঙ্গীরের কাছে গেছে, তখন তিনি বিচলিত হয়ে পড়েন। তার মনে হয় মন্টু হয়তো কোনো প্রতিশোধ নিতে ফিরেছে। বিবিজানের মনে এক বিচিত্র অপরাধবোধ দানা বেঁধেছে। তার মনে হয় তার সারা শরীর পচে যাচ্ছে, যা আসলে তার দীর্ঘদিনের পাপের মানসিক প্রতিফলন। নাফাস মঞ্জিলের মন্টু তার ঘর পায়, কিন্তু তার মন পড়ে থাকে ভ্রমরের সেই ছবির দিকে। এক রাতে সে স্বপ্নে ভ্রমরকে নীল শাড়ি পরা অবস্থায় দেখে। ঘুম ভাঙলে সে জানালার পাশে ঠিক তেমন এক টুকরো নীল কাপড় দেখে পাগল প্রায় হয়ে যায়। সে প্রতিটি মেয়েকে সেই কাপড়ের টুকরো দেখিয়ে জিজ্ঞেস করতে থাকে, এটি কার? উত্তেজনার বশে সে নিকি নামের একটা মেয়ের গলা টিপে ধরলে জাহাঙ্গীর তাকে থামায়। মন্টু সরাসরি জাহাঙ্গীরকে সেই ছবি দেখিয়ে ভ্রমরের কথা জিজ্ঞেস করে। জাহাঙ্গীর হেসে জানায় যে মেয়েটির নাম ভ্রমর নয়,
বরং শ্রাবণী নামের এক খুনের আসামি, যাকে সে দিল্লি থেকে আশ্রয় দিয়েছে। কিন্তু মন্টুর মন কিছুতেই মানতে চায় না। তার বিশ্বাস এই মেয়েটি তার ভ্রমর। এক অদ্ভুত টান আর রহস্যের আবর্তে মন্টু আবার জড়িয়ে পড়ে সেই নিষিদ্ধ জগতের মায়াজালে। মন্টুর মনের টান দেখে জাহাঙ্গীর শেষ পর্যন্ত শ্রাবণীকে তার সামনে নিয়ে আসে। শ্রাবণীকে দেখা মাত্রই মন্টু স্থবির হয়ে যায়। তার মনে হয় তার হারানো স্ত্রী ভ্রমর বুঝি জ্যান্ত হয়ে ফিরে এসেছে। সে আবেগ আপ্লুত হয়ে জানতে চায় এতদিন সে কোথায় ছিল। কিন্তু শ্রাবণী সম্পূর্ণ পেশাদার ও অচেনা ভঙ্গিতে কথা বলে মন্টুর সেই আবেগে জল ঢেলে দেয়। সে কেবল নিজের বিজনেস নিয়ে মাথা ঘামায়, যা দেখে জাহাঙ্গীর মন্টুকে বিদ্রূপ করে বলে যে মেয়েটি আসলে ভ্রমণ নয়, বরং দিল্লির এক পলাতক আসামি। পরে নিকি নামের মেয়েটি এসে যখন পরিষ্কার করে দেয় যে রাতের শাড়ির টুকরোটি আসলে ভ্রমরের আত্মা নয়, বরং তার অসাবধানতার ফল, তখন মন্টু কিছুটা বাস্তবতায় ফেরে। তবে মনের কোণে জমে থাকা সেই সন্দেহ আর ভালোবাসা মন্টুকে স্থির থাকতে দেয় না। সে সিদ্ধান্ত নেয় সে শ্রাবণীর পাইলট হবে। জাহাঙ্গীর তাকে সতর্ক করে দিলেও মন্টু নাছোড়বান্দা। বাইকের পেছনে শ্রাবণীকে বসিয়ে যখন মন্টু হোটেলের দিকে রওনা দেয়, তখন এক অদ্ভুত স্মৃতি তাকে তাড়া করে। ঠিক এভাবেই বহু বছর আগে ভ্রমরকে প্রথমবার সে তার কাস্টমারের কাছে পৌঁছে দিতে গিয়েছিল। মন্টু নিজের কষ্ট ভুলতে মদ্যপান করে, কারণ নেশা ছাড়া এই যন্ত্রণাদায়ক রাস্তা তার কাছে ঝাপসা হয়ে যায়। হোটেলের সামনে শ্রাবণীকে নামিয়ে দিয়ে মন্টুর ভেতরটা হাহাকার করে ওঠে। ইচ্ছে করে আগের মতো ঝাঁপিয়ে পড়ে তাকে এই নরক থেকে উদ্ধার করতে, কিন্তু শ্রাবণীর শীতল ব্যবহার তাকে আটকে দেয়। এদিকে প্রশাসনিক স্তরেও ষড়যন্ত্রের খেলা শুরু হয়। দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার গুপ্তা জাহাঙ্গীরকে সতর্ক করে দেয় যে ক্রাইম ব্রাঞ্চের নজর এখন নাফাজ মঞ্জিলের উপর, যে কোনো সময় বড় ধরনের রেড হতে পারে। অন্যদিকে নীলকুঠির বিবিজানের শারীরিক ও মানসিক অবস্থা আরও খারাপ হতে থাকে। তিনি মন্টুকে ডেকে পাঠান এবং জাহাঙ্গীরের সাথে কাজ করা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। বিবিজান বারবার মন্টুকে বোঝাতে চান যে ভ্রমর মরে গেছে, কিন্তু মন্টু সেই সত্য মানতে নারাজ। সে পাল্টা প্রশ্ন করে, মেয়েটি যদি সত্যি ভ্রমর হয় তবে বিবিজানের এত আপত্তি কিসের? গল্পে আসল মোড় ফেরে যখন শ্রাবণী একাকী নিজের ঘরে ফেরে। দেখা যায় শ্রাবণী আসলে ভ্রমরী। সে তার প্রস্থেটিক চুল ও সাজ খুলে আয়নার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে যে মন্টু এবারও তাকে বাঁচাতে এলো না। বিবিজান এবং অফিসার রম্যদীপ সাহার মধ্যেও এক গোপন আঁতাত চলছে। জানা যায় ভ্রমর বা শ্রাবণীকে বিবিজানি আসলে মহড়া হিসাবে জাহাঙ্গীরের ডেরায় পাঠিয়েছেন তাকে ধ্বংস করার জন্য। অফিসার রম্যদীপ নীলকুঠিতে এসে ফুর্তি করলেও কাজের কাজ কিছু করছে না দেখে বিবিজান তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন এবং মন্টুকে সোর্স হিসাবে ব্যবহারের পরামর্শ দেন। সবশেষে জাহাঙ্গীর তার সন্দেহবশত শ্রাবণীর অনুপস্থিতিতে তার ঘরে তল্লাশি চালায়। তার লোকেরা ঘর থেকে একটি লুকানো মোবাইল খুঁজে পায়। এই মোবাইল ফোনটি প্রমাণ করে যে শ্রাবণী বা ভ্রমর লুকিয়ে কারো সাথে যোগাযোগ রাখছে। মন্টু, ভ্রমর এবং জাহাঙ্গীরের এই ত্রিমুখী লড়াই এখন এক চরম উত্তেজনার দিকে মোড় নেয়। জাহাঙ্গীরের নির্দেশে মন্টু যখন শ্রাবণীকে অনুসরণ করতে শুরু করে, তখন তার মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। শ্রাবণীকে নিয়ে গাড়িটি যখন এক জীর্ণ এবং অতি পরিচিত বিল্ডিংয়ের সামনে এসে থামে, মন্টুর বুকের ভেতরটা স্যাত করে ওঠে। এই সেই বিল্ডিং আর এই সেই চাঁদ, যেখানে একসময় ভ্রমরকে নিয়ে সে কত শত স্বপ্ন দেখেছিল। শ্রাবণী এক খদ্দেরের সাথে সাদের সেই ঘরটিতে ঢুকলো। সেই ঘর থেকে একদিন মন্টু ভ্রমরকে উদ্ধার করে এনেছিল। আর স্থির থাকতে না পেরে মন্টু এক লাথিতে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। শ্রাবণীকে আড়াল করে থাকা লোকটির উপর সে হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। শ্রাবণী চিৎকার করে বলতে থাকে যে সে ভ্রমর নয়, সে শ্রাবণী। ভ্রমর তো অনেক আগেই মারা গেছে। কিন্তু মন্টু আজ নিশ্চিত যে এই শ্রাবণী তার হারানো ভ্রমর। রাগের মাথায় সে লোকটির মাথা দেওয়ালে ঠুকে তাকে মেরেই ফেলে। ঘর থেকে বেরিয়ে মন্টুর যখন চোখ ভরা জল নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করছিল, তখন শ্রাবণী তার মাথার আলগা চুলগুলো খুলে ফেলে দিয়ে মন্টুর পাশে এসে দাঁড়ায়। দীর্ঘ কয়েক বছরের মিথ্যে অভিনয়ের অবসান ঘটিয়ে ভ্রমর তার আসল পরিচয় দেয়। মন্টু কান্নায় ভেঙে পড়ে আক্ষেপ করতে লাগে যে তাদের জোনাকি যখন মারা গেল তখন কি একবারও ভ্রমরের তাকে দেখতে ইচ্ছা করেনি। ভ্রমর কান্নায় ভেঙে পড়ে জানায় যে সে কতটা নিরুপায় ছিল। ঠিক সেই মুহূর্তেই জাহাঙ্গীরের লেলিয়ে দেওয়া গুন্ডারা সেখানে পৌঁছে যায়। তারা মন্টুর কাছ থেকে ভ্রমরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে মন্টু এক ভয়াবহ হিংস্র রূপ ধারণ করে। সে একে একে সবাইকে মারতে শুরু করে। যদিও তাদের মধ্যে একজন পালিয়ে গিয়ে জাহাঙ্গীরকে সব খবর দিয়ে দেয়। ভ্রমর ভয় পেয়ে মন্টুকে পালিয়ে যাওয়ার কথা বললে মন্টু তাকে ফিরিয়ে নিয়ে গেল সেই অপারেশন থিয়েটারের অভিশপ্ত দিনটাতে। ভ্রমর এবার সেই হাড়হিম করা সত্যটি প্রকাশ করে। সে জানায়
সেদিন ওটির ভেতরে বিবিজান এসে তাকে একটি কাগজে সই করিয়েছিল। বিবিজান তাকে বুঝিয়েছিলেন যে ভ্রমর যদি নিজের পরিচয় ত্যাগ করে এই নরক থেকে দূরে সরে যায় তবে মন্টু আর তাদের মেয়ে মুক্তি পাবে। অথচ বাইরে ডাক্তার এসে মন্টুকে জানিয়েছিল যে ভ্রমর মারা গেছে এবং সে তার দেহ দান করে গেছে। বিবিজানের এই নিখুঁত চালের কারণেই মন্টু জানতেও পারেনি যে তার ভ্রমর আসলে বেঁচে আছে। বিবিজানের এই অমানসিক নিষ্ঠুরতার কারণ ছিল একটাই, তিনি চাইতেন না নীলকুঠির কোনো মেয়ে বাইরে গিয়ে সুখে সংসার করুক। ভ্রমর যদি সুখে থাকত তবে অন্য মেয়েরাও পালানোর স্বপ্ন দেখত। নিজের কর্তৃত্ব বজায় রাখতেই তিনি একটি সাজানো সংসারকে ধ্বংস করে ভ্রমরকে নাম বদলে জাহাঙ্গীরের ডেরায় পাঠিয়ে দিয়েছিলেন। ভ্রমর মন্টুকে আরও জানায় যে সে আসলে পুলিশের হয়ে কাজ করছিল যাতে জাহাঙ্গীরকে ধরা যায়, কিন্তু মন্টু বুঝতে পারল যে জাহাঙ্গীর এখন সব জেনে গেছে এবং তাকে ঘিরে ফেলার পরিকল্পনা করছে। কোনো উপায় না দেখে ভ্রমর অবশেষে অফিসার রম্যদীপ সাহাকে ফোন করে তাদের এই চরম বিপদ থেকে বাঁচানোর আকুতি জানায়। অফিসার রম্যদীপ সাহা নিজের পিঠ বাঁচাতে কালিন্দীকে সাফ জানিয়ে দিলেন যে এই অপারেশন থেকে তার নাম যেন কোনোভাবেই সামনে না আসে। এমনকি তিনি কালিন্দীকে তার সব নাম্বার ডিলিট করে দেওয়ার নির্দেশ দেন। কালিন্দী যখন ভ্রমরের জীবনের ঝুঁকির কথা বললেন তখন রম্যদীপ অত্যন্ত নিষ্ঠুরভাবে জানালেন যে বড় কোনো মিশন সফল করতে হলে দু একজন শহীদ হওয়া অস্বাভাবিক কিছু নয়, তার কাছে নিজের ক্যারিয়ারের চেয়ে অন্যের জীবনের মূল্য অনেক কম। কালিন্দী বুঝতে পারলেন পুলিশের উপর ভরসা না করে এখন তাকে নিজের বুদ্ধিতেই চাল চালতে হবে। অন্যদিকে মন্টু বুঝতে পারে যে পালিয়ে বেড়ানো এখন আর সম্ভব নয়, তাই সে ঠিক করে সরাসরি জাহাঙ্গীরের মুখোমুখি হবে। জাহাঙ্গীর তখন তার সেই কুখ্যাত নাফাস বা নিঃশ্বাসের বোতলগুলো বের করে মন্টু আর ভ্রমরকে শেষ করে দেওয়ার হুমকি দিচ্ছিল। সে মন্টু আর ভ্রমরকে আলাদা করে বন্দি করে ফেলে এবং জানতে চায় যে ভ্রমর আসলে কার কাছে খবর পাচার করছে। ঠিক সেই চরম মুহূর্তে কালিন্দী সেখানে উপস্থিত হয়ে দাবার চাল উল্টে দেন। তিনি জাহাঙ্গীরের সামনে অফিসার রম্যদীপ সাহার নাম ফাঁস করে দেন, যা শুনে জাহাঙ্গীর স্তম্ভিত হয়ে যায়। এদিকে নীলকুঠিতে এক রহস্যময় হত্যাকাণ্ড ঘটে যায়। রম্যদীপ সাহা যখন নীলকুঠিতে এলেন তাকে এক গ্লাস শরবত দেওয়া হলো, যা পান করার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। বিবিজান হতভম্ব হয়ে যান, কারণ তিনি সেই শরবতে বিষ মেশাননি। পরে জানা যায় ওড়না ঢাকা দেওয়া এক রহস্যময়ী মেয়ে এসে নিঃশব্দে এই কাজ সেরে গেছে। কালিন্দী সেখানে পৌঁছে বিবিজানকে শান্ত করেন এবং বুঝিয়ে বলেন যে এই যুদ্ধে জয়ী হতে হলে কিছু রক্তপাত হওয়া অনিবার্য। কালিন্দী আসলে পর্দার আড়াল থেকে এক বড় খেলা খেলছিলেন। তিনি গোপনে মন্টুর হাতে একটি পিস্তল তুলে দেন এবং তাকে ভ্রমরকে নিয়ে পালিয়ে যেতে বলেন। তবে তিনি মন্টুকে সতর্ক করে দেন যেন বিবিজান এই খবর কোনোভাবেই না পান, কারণ বিবিজান কখনোই চাইবেন না যে তারা এই অন্ধকার জগৎ থেকে চিরতরে মুক্তি পাক। মন্টু তার আত্মসম্মান বিসর্জন দিয়ে জাহাঙ্গীরের কাছে নাটক শুরু করে সে যেন সত্যি ভ্রমরের পাইলট হয়ে গেছে। এমন ভান করে সে রাস্তার লোকের কাছ থেকে টাকা জোগাড় করে। 10,000 টাকা জাহাঙ্গীরের মুখে ছুঁড়ে মেরে মন্টু বলে যে এটি ভ্রমরের আজকের কামাই। জাহাঙ্গীর যখন জানতে চাই লোকটা কে ছিল, মন্টু কৌশলে তা এড়িয়ে যায়। এদিকে জাহাঙ্গীরের এক লোভী লোক ভ্রমরের ঘরে ঢোকার জন্য ওত পেতে বসেছিল। মন্টু ভেতরে ঢুকে ভ্রমরকে নিয়ে এক অদ্ভুত পরিকল্পনা করে। সে ভেতর থেকে একটি গুলির শব্দ করে সবাইকে বিশ্বাস করায় যে তারা আত্মহত্যা করেছে। জাহাঙ্গীরের লোকেরা যখন মৃতদেহ দেখার জন্য ঘরে ঢোকে তখনই মিন্টু বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে এবং একজনকে গুলি করে ভ্রমরকে নিয়ে সেই নরক থেকে বেরিয়ে আসে। জাহাঙ্গীর যখন এই খবর পায় সে বুঝতে পারে মন্টু পিস্তল কোথায় পেল তা খুঁজে বের করা জরুরি। কিন্তু মন্টু আর ভ্রমরের সামনে তখন অনিশ্চিত ভবিষ্যৎ, কারণ মন্টু যেদিকেই যায় দুর্ভাগ্য যেন ছায়ার মতো তাকে তাড়া করে ফেরে। পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না মন্টু আর ভ্রমরের। তাদের সামনে এসে দাঁড়ায় কলকাতা পুলিশের জিপ এবং তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। মন্টুর কাছে পিস্তল পাওয়ায় তাকে লকআপে পুরে দেওয়া হয়েছিল। পুলিশ অফিসার গুপ্তা মন্টুর উপর অমানসিক নির্যাতন শুরু করে এবং গোপনে জাহাঙ্গীরকে খবর দেয়। কিছুক্ষণ পরে জাহাঙ্গীর থানায় হাজির হয় ভ্রমরকে নিজের কবজায় নিতে। আসলে এই পুলিশ অফিসার ছিল জাহাঙ্গীরেরই কেনা গোলাম। জাহাঙ্গীর মন্টুকে একটি কঠিন শর্ত দেয়, যদি সে ভ্রমরকে ফিরে পেতে চায় তবে তাকে নীলকুঠির সব মেয়েদের বের করে দিয়ে পুরো এলাকাটি ফাঁকা করে জাহাঙ্গীরের হাতে তুলে দিতে হবে। মন্টু চলে যাওয়ার পর জাহাঙ্গীর পরিকল্পনা করে ভ্রমরকে দুবাইয়ে পাচার করে দেওয়ার। বাধ্য হয়ে মন্টু নীলকুঠিতে ফিরে গেল এবং পিস্তলের ভয় দেখিয়ে 10 মিনিটের মধ্যে সব মেয়েদের সেখান থেকে চলে যেতে বলল। ভয়ে সব মেয়েরা পালিয়ে গেলে মন্টু যখন নীলকুঠির চাবি নিয়ে জাহাঙ্গীরের কাছে আসে তখন জাহাঙ্গীর শয়তানি হাসি হেসে জানায় যে ডিল অনেক আগেই হয়ে গেছে। তার লোকেরা মন্টুকে বেধড়ক মারধর
করে ফেলে রাখে এবং ভ্রমরকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ কালিন্দী সেখানে এসে হাজির হয় এবং জাহাঙ্গীরের একজনের লোকের উপর গুলি চালায়। কালিন্দীকে এক নতুন ও সাহসী বেশে দেখে সবাই অবাক হয়ে যায়। আসল রহস্য ফাঁস করে কালিন্দী জানায় যে সে কোনো সাধারণ সর্দারনি নয়, বরং সে হলো আন্ডারকভার এজেন্ট রিমা চৌধুরী। গত 2 বছর ধরে এই জঘন্য পরিবেশে সে পড়েছিল শুধুমাত্র জাহাঙ্গীরকে হাতে নাতে ধরার জন্য। রিমা জাহাঙ্গীরের হাতে পিস্তল দিয়ে তাকে প্ররোচিত করে ভ্রমরকে মেরে ফেলার জন্য, যাতে সে জাহাঙ্গীরকে খুনের দায়ে এনকাউন্টার করতে পারে। জাহাঙ্গীর যখন ভ্রমরকে মারতে উদ্যত হয় তখন দেখে নীলকুঠির মেয়েরা মশাল হাতে তার দিকে ধেয়ে আসছে। জাহাঙ্গীর তাদের উপর গুলি চালাতে গেলেই পেছন থেকে মন্টু তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাটিতে পড়ে যাওয়া জাহাঙ্গীরের বুকে শেষ গুলিটি চালিয়ে মন্টু জানিয়ে দেয় যে নীলকুঠির মেয়েদের জীবন এতটা সস্তা নয়। সবশেষে কালিন্দী বা রিমা চৌধুরী সেখান থেকে চলে গেলে মন্টু ফিরে পায় তার প্রাণের ভ্রমরকে। তারা দুজনে মিলে সেই নিস্তব্ধ নীলকুঠিতে গেল যেখানে কেবল বিবিজান একা পড়েছিলেন। মন্টু বিবিজানের সামনে সেই অভিশপ্ত কাগজটি তুলে ধরে যা দিয়ে তিনি তাদের জীবন তছনছ করে দিয়েছিলেন। বিবিজান নিজের পাপ স্বীকার করলেও মন্টু তাকে ক্ষমা করে না। নিজের পিস্তলের শেষ গুলিটি সে বিবিজানের দিকে লক্ষ্য করে চালায়। এভাবেই মন্টু ও ভ্রমরের যন্ত্রণাময় অধ্যায়ের সমাপ্তি ঘটে। তথাকথিত সভ্য সমাজ আর অন্ধকার জগতের মধ্যে পার্থক্যটা আসলে খুবই সামান্যই। বাইরে ফিটফাট ভদ্রলোকদের ভেতরেও যখন লালসা আর অহংকার কাজ করে তখন তারা ওই নরকের মানুষদের চেয়েও ভয়ঙ্কর হয়ে ওঠে। বিবিজান বা জাহাঙ্গীরের মতো মানুষরা ভেবেছিল ক্ষমতা আর ষড়যন্ত্র দিয়ে তারা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু মনে রাখবেন, পাপ কাউকেই ছাড়ে না। বিবিজানের সেই পচন আর জাহাঙ্গীরের শেষ পরিণতি এটাই প্রমাণ করে যে অন্যের জীবন তছনছ করলে নিজের ধ্বংস অনিবার্য। হাজারো ষড়যন্ত্রের বেড়াজাল টপকেও মন্টু আর ভ্রমর শেষ পর্যন্ত এক হতে পেরেছে। এটা আমাদের শেখায় যে সত্যকে সাময়িকভাবে ধামাচাপা দেওয়া গেলেও তা কোনো না কোনোভাবে আলোর মুখ দেখবেই। আর খাঁটি ভালোবাসা সব অন্ধকার পেরিয়ে নিজের পথ খুঁজে নেয়। নীলকুঠির মেয়ে হোক বা একজন ডেলিভারি বয়, প্রত্যেক মানুষের একটা সম্মান আছে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার আগে ভাবা উচিত পরিস্থিতির শিকার হয়ে কেউ হয়তো আজ সেখানে, কিন্তু তার ভেতরের আত্মসম্মান বোধ কোনো অংশেই কম নয়। অন্ধকার যতই গভীর হোক না কেন শেষ পর্যন্ত ন্যায়ের জয় হবেই। মন্টু পাইলটের এই কাহিনী আমাদের সেই শিক্ষাই দিয়ে গেল। তো সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।